আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দ্রবণের সেকেন্ড পার্টটা পড়াচ্ছি। এই দ্রবণের প্রথমে আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করছি। সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ, দেখো মনে করো একটা নির্দিষ্ট উষ্ণতায়, ঘরের উষ্ণতায় তুমি 1 গ্লাস জল নিয়েছো। এবার সেই 1 গ্লাস জলের মধ্যে লবণ মেশাচ্ছ। তুমি একটুখানি লবণ মেশালে, দেখলে লবণটা মিশে গেল জলের মধ্যে। আমি আবার একটু লবণ মেশালাম, দেখলাম লবণটা মিশে গেল। তারপরে আমি একটু লবণ মেশাতে যাচ্ছি, আর দেখছি ওই 1 গ্লাস জলের মধ্যে আর লবণটা মিশছে না। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে একটা সর্বাধিক পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে। যদি সেই সর্বাধিক পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়, তখন সেই দ্রবণটাকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ। আর যদি তার আগের যে অবস্থাটা ছিল, অর্থাৎ সর্বাধিক যে দ্রাবটা দ্রবীভূত হতে পারে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে, সেই পরিমাণ যদি দ্রাবক দ্রবীভূত না করা থাকে, তখন তাকে বলছি অসম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ কাকে বলছি? অতিপৃক্ত দ্রবণ মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক যে পরিমাণ দ্রাব থাকতে পারে, তার থেকে যদি বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে, তখন তাকে আমরা বলছি অতিপৃক্ত দ্রবণ। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি অতিরিক্ত দ্রাব দ্রবীভূত করবে কি করে? আমি প্রথমে ওই সম্পৃক্ত দ্রবণটা নিলাম, অর্থাৎ 1 গ্লাস জলের মধ্যে সর্বাধিক যে পরিমাণ লবণটা দ্রবীভূত হতে পারে ওই ঘরের উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায়, সেইটা আমি সম্পৃক্ত দ্রবণটা নিয়েছি। তার মধ্যে আর লবণ দ্রবীভূত হচ্ছে না। এবার আমি কি করলাম, তার উষ্ণতা যদি বাড়াতে থাকি, তাহলে দেখব তার মধ্যে কিন্তু আরো দ্রাব দ্রবীভূত হচ্ছে, তার ক্ষমতাটা বাড়ছে। আমি কি করলাম, উষ্ণতাটা বাড়ালাম, আবার গ্লাসের মধ্যে আবার একটু লবণ মেশালাম, এবার দেখলাম লবণটা দ্রবীভূত হয়ে গেল। আমি আবার উষ্ণতা বাড়ালাম, আবার উষ্ণতা বাড়িয়ে আরেকটু লবণ দ্রবীভূত করে নিলাম। এইবার ওই দ্রবণটার মধ্যে যখন অনেক বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে রয়েছে, এই অবস্থায় আমি ওই গ্লাসের জলটাকে আমরা কি করলাম, লবণগুলো জলটাকে একটা জায়গায় একটা তাকের মধ্যে স্থিরভাবে রেখে দিলাম। এবার কি হবে, দ্রবণটা আস্তে আস্তে তাপ বর্জন করবে। তাপ বর্জন করতে করতে একটা সময় যখন ঘরের উষ্ণতায় আসবে, তখন সেই ঘরের উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক যে পরিমাণ দ্রাব থাকতে পারে, তার থেকে কি আছে, বেশি দ্রাব দ্রবীভূত হয়ে আছে। তখন সেই দ্রবণটাকে আমরা বলছি অতিপৃক্ত দ্রবণ। তাহলে এবার তোমাকে একটা প্রশ্ন দেবে, আচ্ছা একটা দ্রবণ তোমাকে দেয়া হয়েছে, সেই দ্রবণটা সম্পৃক্ত, অসম্পৃক্ত না অতিপৃক্ত, তুমি শনাক্ত করবে কিভাবে? আমরা কি করলাম, মনে করো তোমাকে 1 গ্লাস লবণ দিয়েছে, 1 লবণ গোলা জল দিয়েছে। আমি কি করলাম, সেই জলটাকে আমরা তার মধ্যে যদি দেখি আরো লবণ আর একটু মেশাবার চেষ্টা করছি, যদি দেখি সেই লবণটা তার মধ্যে দ্রবীভূত হয়ে গেল, তাহলে কি বুঝবো, সেই দ্রবণটা কি দ্রবণ আছে, অসম্পৃক্ত দ্রবণ আছে। তাই জন্যই ওর মধ্যে আরো দ্রাব দ্রবীভূত হওয়ার ক্ষমতা আছে, তাই জন্য সে দ্রবীভূত হয়ে গেল। আর যদি দেখি আমি লবণ দ্রবীভূত করতে গিয়ে দেখি ওই দ্রবণের মধ্যে আর লবণ দ্রবীভূত হচ্ছে না, অর্থাৎ আমাদের ওই দ্রবণটা কি হয়ে গেছে, সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রাব তার মধ্যে দ্রবীভূত হয়ে আছে, তখন সেই দ্রবণটা আছে সম্পৃক্ত দ্রবণ। কিন্তু মনে করো আমি 1 চামচ লবণ নিয়ে তার মধ্যে আমি সেটাকে গলবার চেষ্টা করলাম, আমি দেখলাম কি হলো না, 1 চামচের পরিবর্তে আরো বেশি লবণ নিচে থিতিয়ে পড়ে গেল। তখন আমি বুঝতে পারছি সেই দ্রবণটা কিরকম আছে, না অতিপৃক্ত আছে। কারণ অতিপৃক্ত দ্রবণ কিন্তু কি না, তার মধ্যে আমি যদি একটুভাবে আমি কোনো রাফ ইউজ করি, নাড়াই বা অথবা একটা আরেকটু দ্রাব মেশাবার চেষ্টা করি, তখন ওই নির্দিষ্ট উষ্ণতায়, অর্থাৎ ঘরের উষ্ণতায় তার মধ্যে সর্বাধিক যে পরিমাণ দ্রাব থাকতে পারে সেই পরিমাণ দ্রাবটা তার মধ্যে থাকবে, অর্থাৎ দ্রবণটা সম্পৃক্ত হবে এবং বাকি অতিরিক্ত দ্রাবটা কিন্তু নিচে কেলাসাকার আকারে থিতিয়ে পড়বে। তাহলে যেই আমি লবণটা দ্রবীভূত করতে গেলাম 1 চামচ লবণ নিয়ে, আমি দেখলাম আবার অতিরিক্ত লবণটা নিচে থিতিয়ে পড়ে গেল কেলাসাকার আকারে। তাহলে আমি তখন বুঝতে পারলাম দ্রবণটা কিরকম ছিল, অতিপৃক্ত ছিল। তোমাদের একটা প্রশ্ন আসে যে একটা সম্পৃক্ত দ্রবণ আছে, এই সম্পৃক্ত দ্রবণটাকে আমরা অসম্পৃক্ত কিভাবে করব? তুমি দেখো, অসম্পৃক্ত মানে তার মধ্যে কিন্তু কি আছে, আরো দ্রাব কিন্তু দ্রবীভূত হবার ক্ষমতা আছে।
আমি সম্পৃক্ত দ্রবণ, এবার আছে কি, আমি সেটা সম্পৃক্ত দ্রবণকে আমাদের অসম্পৃক্ত দ্রবণ করতে হবে। আমি কি করলাম, তাহলে সম্পৃক্ত দ্রবণ ছিল আর তাহলে দ্রাবক দ্রবীভূত হচ্ছিল না, আমি আরেকটু দ্রাবক যোগ করে দিলাম। উষ্ণতাটাকে স্থির রেখে আমি আরেকটু দ্রাবক যোগ করে দিয়েছি। মনে করো লবণ জলের মধ্যে আর একটু জল মিশিয়ে দিলাম, তাহলে এবার যে দ্রবণটা হলো তার মধ্যে আরো লবণ দ্রবীভূত হতে পারবে, অর্থাৎ সেই তখন দ্রবণটা কি দ্রবণে পরিণত হয়ে গেল, অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে গেল। আমি আরেকটাও তোমাদের বললাম, যদি আমি একটা সম্পৃক্ত দ্রবণকে উষ্ণতা বাড়াতে থাকি, তাহলে যত উষ্ণতা বাড়াবো তার মধ্যে দ্রাবক দ্রবীভূত হওয়ার ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি যেই উষ্ণতা বাড়িয়েছি, তাহলে উচ্চতর উষ্ণতায় গিয়ে তখন দ্রবণটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে, কারণ তার মধ্যে আরো দ্রাবক দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা বেড়ে গেছে। এবার তোমাকে উল্টো প্রশ্ন দিয়েছে, একটা অসম্পৃক্ত দ্রবণ আছে, সেই অসম্পৃক্ত দ্রবণকে আমরা কিভাবে সম্পৃক্ত করব? তাহলে অসম্পৃক্ত দ্রবণ মানে তার মধ্যে আরো দ্রাবক দ্রবীভূত হওয়ার ক্ষমতা আছে, আমি কি করব, উষ্ণতা স্থির রেখে আরো দ্রাবক দ্রবীভূত হতে থাকবে। আমি যখন দ্রবণের মধ্যে সর্বাধিক যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে যাবে, তখনই সঙ্গে সঙ্গে সেটা সম্পৃক্ত হয়ে যাবে। কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়, তুমি আর দ্রাবক দ্রবীভূত না করে তুমি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার দুটো পদ্ধতি, সেটা হচ্ছে এই দুটো পদ্ধতি কি, আমি দ্রবণটাকে আমরা উত্তপ্ত করতে থাকলাম, এমন ভাবে উত্তপ্ত করলাম যাতে কিছুটা দ্রাবক বাষ্পীভূত হয়ে গেল। এবার যেই দ্রাবকটা বাষ্পীভূত হয়ে গেল, এবার আমি আবার ঘরের উষ্ণতায় নিয়ে আসছি, আমি দেখতে পাচ্ছি দ্রাবক তো কমে গেছে, তাহলে যে পরিমাণ দ্রাবক ছিল সেটা দিয়ে দ্রবণটা কি হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেল ঘরের উষ্ণতায়। আমি আরেকটাই করতে পারি, যদি আমি উষ্ণতাকে হ্রাস করি, যেমন উষ্ণতা বৃদ্ধি করলে তার মধ্যে দ্রাবক দ্রবীভূত হওয়ার ক্ষমতা বাড়ে, তেমন উষ্ণতা হ্রাস করলে তার মধ্যে দ্রাবক দ্রবীভূত হওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে দেখতে পাবো একটা নিম্নতর উষ্ণতায় গিয়ে আমাদের কি হবে, সেই দ্রবণটা একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। এখন তোমাকে প্রশ্ন দিয়েছে, আচ্ছা এই অতিপৃক্ত দ্রবণ হাইপো বা সোডিয়াম থায়োসালফেট Na2H2O3.5H2O, এটার সাহায্যে তুমি একটা অতিপৃক্ত দ্রবণ তৈরি করবে কিভাবে? আমি করলাম কি, একটা টেস্ট টিউব নিলাম, একটা টেস্ট টিউবের মধ্যে আমরা কিছুটা হাইপোর দানা নিলাম, তাহলে সেই হাইপোর দানার মধ্যে কিন্তু 5 অণু কেলাস জল আছে। এবার আমি মুখে তুলো গুঁজে দিলাম, দিয়ে এবার ওই টেস্ট টিউবটাকে যখন উত্তপ্ত করতে থাকছি, তখন ওখান থেকে যে ওই কেলাস জলটা আছে, সেই কেলাস জলটা বাইরে বেরিয়ে আসছে, কিন্তু এখানে যে তুলো রাখা আছে, তুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, সেখান থেকে কিন্তু ওই জলীয় বাষ্পটা কিন্তু বেরিয়ে যেতে পারছে না। সেখানে কিন্তু কি হচ্ছে, যে জলীয় দ্রবণটা তৈরি হচ্ছে, সেই জলীয় দ্রবণের মধ্যে হাইপোর দানাগুলো কি হচ্ছে, আস্তে আস্তে দ্রবীভূত হচ্ছে। যত উষ্ণতা বাড়াচ্ছি তার মধ্যে তত দ্রাবক দ্রবীভূত হওয়ার ক্ষমতা বাড়ছে, ফলে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি উত্তপ্ত জল করছে, হাইপোর যে সোডিয়াম থায়োসালফেটটা ওই কেলাস জলের মধ্যে ওটা বেরিয়ে আসছে, কেলাস জলের মধ্যে সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে। এবার আমি এই দ্রবণটা যখন রেখে দিলাম, রেখে দিয়ে আবার ঠান্ডা করে আসছি, আমি দেখছি ঘরের উষ্ণতায় এসে সেটা কি দ্রবণে পরিণত হচ্ছে, অতিপৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে। কারণ অনেক উচ্চতর উষ্ণতায় তার মধ্যে অনেক বেশি পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবীভূত হয়ে রয়েছে, আমি একটা অতিপৃক্ত দ্রবণ পেয়েছি। তোমাকে একটা প্রশ্ন দিয়েছি, আচ্ছা এখানে যদি একটা ছোট্ট হাইপোর কেলাস ফেললে কি হবে? তোমাকে বলেছি অতিপৃক্ত দ্রবণ যদি একটু নাড়াচাড়া করে বা আর একটু দ্রাবক দ্রবীভূত করি, সঙ্গে সঙ্গে কি হবে, অতিপৃক্ত দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে, এবং বাকি যে অতিরিক্ত সম্পৃক্ত দ্রবণে হওয়ার পর ওই উষ্ণতায় আর যে এক্সট্রা দ্রাবক তার মধ্যে দ্রবীভূত হয়ে গেছে, সেই দ্রাবকটা নিচে কেলাসাকার আকারে থিতিয়ে পড়বে। তাহলে এখানেও তাই হবে, একটা ছোট্ট হাইপোর দানা আমি যেই ফেলবো, সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, ওই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে, এবং আমাদের নিচে আমাদের অতিরিক্ত দ্রাবকটা কেলাসাকার আকারে থিতিয়ে পড়বে। এখানে ছোট্ট একটা প্রশ্ন দিয়েছি, বীজ কেলাসন কাকে বলে, অধিবৃদ্ধি কাকে বলে, শেষ দ্রব্য কাকে বলে? এবার হচ্ছে আমাদের এই অতিপৃক্ত দ্রবণ বা একটা সম্পৃক্ত দ্রবণ, ধরো সেই সম্পৃক্ত দ্রবণ কপার সালফেটের সম্পৃক্ত দ্রবণ আছে, আমি তার মধ্যে কি করলাম, একটা সুতো দিয়ে একটা কপার সালফেটের দানাকে আমি তার মধ্যে ঝুলিয়ে রেখেছি। তাহলে যেই দেখবো কপার সালফেটের দানাটা সুতো দিয়ে ঝোলানো আছে, ওই দানাটার চারপাশে সঙ্গে সঙ্গে কি হবে, আস্তে আস্তে কিন্তু দানা আরো কপার সালফেটের কণাগুলো এসে চারপাশে এসে সঞ্চিত হবে, অর্থাৎ তার আকারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সেই যে কেলাসন পদ্ধতি, তাকে আমরা কি বলছি, আমার এই ঘটনাটাকে আমরা বলছি অধিবৃদ্ধি, এবং যে কেলাসটা আমাদের তৈরি হচ্ছে সেটাকে আমরা বীজ কেলাসন আমরা বলছি। এবং সেইটা বীজ কেলাসন পদ্ধতির হবার পর, কেলাসনটা পাবার পদ্ধতি হবার পর, কেলাসটা পাবার পর যে দ্রব্যটা নিচে পড়ে থাকছে তাকে আমরা কি বলছি, শেষ দ্রব্য বলছি। তাহলে অবভিয়াসলি শেষ দ্রব্যের মধ্যে কি থাকবে না, দ্রাবকটা অপেক্ষাকৃত কম থাকবে,
কারণ দ্রাবটা কি হয়েছে, ওইখানে আস্তে আস্তে বীজ কেলাসন পদ্ধতিতেই কপার সালফেটের চারপাশে আস্তে আস্তে জ্বলতে থেকেছে। এখন আমি যে সম্পৃক্ত দ্রবণের আলোচনা করলাম, এখানে কিন্তু এই দ্রাব্যতা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভৌত রাশি। দ্রাব্যতার সংজ্ঞায় অবশ্যই নির্দিষ্ট উষ্ণতার কথা বলতে হবে, কারণ এই নির্দিষ্ট উষ্ণতার উপর কিন্তু ডিপেন্ড করবে কতটা পরিমাণে দ্রবীভূত হবে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে। তাই জন্য নির্দিষ্ট উষ্ণতা কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক নিয়েছি। এই দ্রাবকটা তরল কোনো দ্রাবক বা যে কোনো দ্রাবক হতে পারে। আমি মনে করো জলের মধ্যে লবণ মিশিয়েছি, তাহলে জলটা এখানে দ্রাবক। তাহলে 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হয়ে দ্রবণটা যখন সম্পৃক্ত দ্রবণ হয়ে যাচ্ছে, তখন সেই আমি যত গ্রাম দ্রাবকটা দ্রবীভূত হচ্ছে সেই গ্রাম সংখ্যাটাকে কিন্তু সেই কেবলমাত্র গ্রাম সংখ্যাটাকে ওই দ্রাব্যতা বলছি। তাহলে দ্রাব্যতা ইকুয়াল টু সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর ইনটু 100, যেহেতু 100 গ্রামের মধ্যে করেছি আমরা। তাহলে এখানে দেখো এই দ্রাব্যতা কিন্তু একটা দুটো সমজাতীয় রাশির অনুপাত। তাহলে দ্রাব্যতার কিন্তু কোনো একক নেই, কেবলমাত্র সেই গ্রাম সংখ্যাটাকে আমরা কিন্তু দ্রাব্যতা বলছি। তাহলে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কি, উষ্ণতার কথা উল্লেখ করতে হবে, 100 গ্রাম দ্রাবকের কথা বলতে হবে এবং দ্রবণটা যে সম্পৃক্ত দ্রবণ সেই কথাটা বলতে হবে। তাহলে দ্রাব্যতা একটা এককবিহীন রাশি। এখন এই দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে দ্রাবের প্রকৃতি। তুমি একটা দেখো, একটা ঘরের উষ্ণতা বা নির্দিষ্ট উষ্ণতায় 1 গ্লাস জল, একটা নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে যতটা পরিমাণে লবণ মিশবে ততটা পরিমাণে চিনি মিশবে না, দুটোর পরিমাণটা আলাদা হবে। তাহলে দ্রাবের প্রকৃতি, কোন দ্রাবটা মিশ্রিত করছে সেই দ্রাবের দ্রাব্যতাটা কিন্তু আলাদা আসবে, দ্রাবের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। 2 নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, অর্থাৎ আমি চিনি মেশাচ্ছি, সেটা যদি জলের মধ্যে যতটা চিনি মেশাবে 1 গ্লাস জলের মধ্যে 1 গ্লাস অ্যালকোহলের মধ্যে চিনিটা কিন্তু অন্যরকম মিশবে। তাহলে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করছে। এবং 3 নম্বর হচ্ছে উষ্ণতা, টেম্পারেচার। আমি যত টেম্পারেচার বাড়াবো আস্তে আস্তে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, তার দ্রাব্যতাটা আমরা আরো পরিমাণ দ্রবীভূত হতে পারবে, অর্থাৎ দ্রাব্যতাটা আস্তে আস্তে বাড়বে। সেটাই উষ্ণতার সাথে সাথে দ্রাব্যতার পরিবর্তন আমরা এখানে দ্রাব্যতার লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছি। আমি এক্স অক্ষ বরাবর উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা নিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বাড়ছে, যেমন পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট, এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যত আস্তে আস্তে উষ্ণতা বাড়ছে ভার্টিক্যাল হাইটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অর্থাৎ তার যত উষ্ণতা বাড়াচ্ছে তার মধ্যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে। কিন্তু কিছু পদার্থ আছে যার ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কিন্তু দ্রাব্যতা কমে যায়, যেমন কলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম সালফেট। তাদের ক্ষেত্রে আমরা যত আস্তে আস্তে উষ্ণতা বাড়াচ্ছি ভার্টিক্যাল হাইটটা আস্তে আস্তে কমতে থাকছে, অর্থাৎ দ্রাব্যতার মানটা আস্তে আস্তে কমতে থাকছে। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রায় অপরিবর্তিত আছে বা খুব সামান্য পরিমাণ বাড়ছে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। দেখো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় অপরিবর্তিত, লাস্টের দিকে একটুখানি হাইটটা ইনক্রিজ করেছি, তাহলে প্রায় অপরিবর্তিত আছে, খুব সামান্য পরিমাণ বাড়ছে। এখন আমাদের এই দ্রাব্যতা লেখচিত্র, এটার কিন্তু বিশাল একটা প্রয়োজনীয়তা আছে। আমি এই প্রয়োজনীয়তা বোঝাবার আগে তোমাদের আরেকটা কথা বলি, গ্লোবাল লবণ। গ্লোবাল লবণের ক্ষেত্রে আমি যদি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতার লেখচিত্রটা ফলো করি, তাহলে দেখবো প্রথম দিকে কিন্তু দ্রাব্যতা লেখচিত্র কি হচ্ছে, বাড়ছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বাড়ছে। কতখানি পর্যন্ত না, 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত। তারপরে কিন্তু উষ্ণতা বাড়ালে তার কিন্তু দ্রাব্যতা কি হয়ে যাচ্ছে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকছে। প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে এটা? কারণ প্রথম যখন আছে তখন গ্লোবাল সল্ট, তার সংকেত হচ্ছে Na2SO4 10H2, 10 খানা কেলাস জল আছে। এবার যখন এই কেলাস জল 10 খানা কেলাস জল অর্থাৎ সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট যখন আছে, তখন কিন্তু তার ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বাড়ছে। কিন্তু যখন 32.94 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়ে যাচ্ছে, তখন কিন্তু 9 খানা কেলাস জল তার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তৈরি হচ্ছে সোডিয়াম সালফেট মনোহাইড্রেট। আর সোডিয়াম সালফেট মনোহাইড্রেটের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কি হয়ে যাচ্ছে, দ্রাব্যতা কমতে থাকছে। তাই লেখচিত্রটা এইভাবে কম আছে। এখন এই দ্রাব্যতা লেখচিত্রের প্রয়োজনীয়তাটা কোথায়? আমরা দ্রাব্যতা লেখচিত্র যদি কোনো একটা মনে করো পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা লেখচিত্র বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা লেখচিত্র তোমার কাছে দেওয়া আছে, তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, এই লেখচিত্র দেখে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যটা কতটা পরিমাণে দ্রাব্যতা হবে, তার দ্রাব্যতার কি পরিবর্তন হবে সেইটা কিন্তু আমরা বুঝতে পারছি। যেমন পটাশিয়াম নাইট্রেট হলে বুঝতে পারবো উষ্ণতা বাড়ার সাথে সাথে আরো দ্রবীভূত হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রবীভূত হবে না। এবার আমি মনে করো উষ্ণতা কমাচ্ছি,
তাহলে 2 নম্বর পয়েন্টে লিখেছি যখনই উষ্ণতা কমাচ্ছি যদি দুটো পদার্থ থাকে একসঙ্গে মিশ্রিত অবস্থায়, আমি কি করলাম, দুখানা পদার্থ লেখচিত্র একসঙ্গে আছে, মনে করো পটাশিয়াম নাইট্রেট আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কোনো একটা দুটো পদার্থ মিশ্রিত আছে, দুটোরই লেখচিত্র আমার কাছে জানা আছে। আমি উষ্ণতাটা এই দিক থেকে আস্তে 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 কমাচ্ছি, যত কমাচ্ছি আমি কি দেখতে পাবো, কোনটা আগে থিতিয়ে পড়বে সেটা কিন্তু আমরা বলতে পারবো। কেন? কারণ আমি মনে করো এই দুটোর মিশ্রণ থেকে পটাশিয়াম নাইট্রেট ক্যালসিয়াম হাইড্রক্সাইড ধরছি দুটো আছে, এবার আস্তে আস্তে আমি উষ্ণতা কমাচ্ছি, যত উষ্ণতা কমাচ্ছি আমি দেখছি কি হচ্ছে, পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতাটা কিন্তু কমছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা কিন্তু বাড়ছে, তাহলে পটাশিয়াম নাইট্রেটটা আস্তে আস্তে কি হবে, দ্রাব্যতা কমে যাওয়ার ফলে সেটা থিতিয়ে পড়বে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড কিন্তু কখনো থিতিয়ে পড়বে না। তাহলে এই যে সেন্সটা, অর্থাৎ আমাদের দ্রাব্যতা লেখচিত্র থাকলে যদি দুটো পদার্থ থাকে, আমি যে কোনো দুটো পদার্থের লেখচিত্র আছে, সে তার লেখচিত্র উষ্ণতা কমালে কোনটা আগে থিতিয়ে পড়বে সেটা কিন্তু আমরা দ্রাব্যতা লেখচিত্র থেকে আইডেন্টিফিকেশন করতে পারছি। আজকে আমি সেকেন্ড পার্টটা পড়ালাম, আর একটু দ্রাব্যতার অঙ্কগুলোকে আমি পরের দিন আলোচনা করব, লাস্ট পার্ট বাকি থাকবে দ্রাব্যতা, এইটুকুনি পার্ট সোজা আছে, দ্রবণ চ্যাপ্টারটা ভালো করে পড়বে তোমরা।